নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে 2026-27 সালের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং বাজেট পেশের পর তিনি যেটা বলেছেন যে আত্মনির্ভর ভারত এবং বিকশিত ভারত, এই স্তুতি করেই তিনি বাজেট বক্তৃতা দিয়েছেন এবং অর্থনীতিকে চাঙ্গা করা এবং সাধারণ করদাতাদের স্বস্তি প্রদানের কথাও তিনি ঘোষণা করেছেন। কিন্তু এই বাজেট নিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন বলার মতন তেমন কোনো বড় ঘোষণা এই বাজেটে অর্থমন্ত্রী করেননি এবং সাধারণ মানুষের প্রত্যাশাও সেভাবে পূরণ হয়নি। আমি সংক্ষেপে একটুখানি এই বাজেটে কি কি দাম কমলো বা দাম বাড়লো সেগুলো ছুঁয়ে যাব, তারপরে আজকে আমরা এই আলোচনায় আসব। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট মানুষরা। তার আগে বলি যে কেন্দ্রীয় বাজেটে 2026 যেগুলো দাম কমেছে, জুতো, ব্যাটারি, মোবাইল, সিএনজি, বায়োগ্যাস, বিদেশ যাত্রার কি কর কমেছে, ক্যান্সারের ওষুধ, বিড়ি, বিদেশে পড়াশোনার খরচ কমেছে, ব্লাড সুগারের ওষুধ, মাইক্রো ওভেনের যন্ত্রাংশের শুল্ক, সোলার প্যানেল। দাম বেড়েছে মদ, সিগারেট এবং খনিজ পদার্থ। এটা যেমন একদিকে, আর একদিকে হচ্ছে যে সাধারণ মানুষ যেটা নিয়ে সবসময় চিন্তিত থাকেন বা জানতে চান যে বাজেটে কি হলো, সেটা হচ্ছে যে আয়করের ঊর্ধ্বসীমা যা ছিল তাই আছে, সেটা নিয়ে তিনি নড়চড় হয়নি। কিন্তু আয়কর জমার যে সময়সীমা সেটা 31শে জুলাই পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার যদি আমরা একটু দেখি যে এই বছরই 2026-এ নির্বাচন আছে পশ্চিমবঙ্গ, তারপরে তামিলনাড়ু, কেরল, পন্ডিচেরি এবং আসামে। তাই সেখানে বাংলার মানুষের তো একটা প্রত্যাশা থাকেই। সেক্ষেত্রে বাংলার মানুষ এবারে কি পেয়েছেন, বাংলার মানুষের জন্য এবার কি ঘোষণা হলো, সেটা আমরা পরে আসব। কিন্তু তার আগে যেটা দেখব যে হ্যাঁ, বাংলার মানুষ যেটা পেয়েছে সেটা হচ্ছে ডানকুনি থেকে সুরাট মালবাহী করিডোর, বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর, দুর্গাপুরে শিল্প করিডোর গড়ার প্রস্তাব, এইগুলো সব রয়েছে। আর এছাড়া যেটা রয়েছে যে মুম্বাই পুনে, পুনে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ বেঙ্গালুরু, হায়দ্রাবাদ চেন্নাই, চেন্নাই বেঙ্গালুরু, দিল্লি বারাণসী, 7টি রেল করিডোরের মাধ্যমে অর্থনৈতিক হাব, তথ্য প্রযুক্তি হাব, পরিকাঠামো ক্লাস্টার, উন্নয়নশীল শহরগুলিকে সংযুক্ত করা হবে। দুর্গাপুরে শিল্প করিডোর গড়ে তোলার প্রস্তাব বাংলার জন্য আরও একটি বড় ঘোষণা যে দুর্গাপুরে এই শিল্প করিডোর গড়ে তোলা হয়েছে। কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই বঞ্চিত বাংলার জন্য কিছু করা হয়নি। এই বাজেট বক্তৃতার পরই প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি বাজেট নিয়ে যেটা সংক্ষেপে বলেছেন যে বাজেটে মুদ্রাস্ফীতি এবং রাজস্ব ঘাটতি কমবে, 2047 সালের বিকশিত ভারত অভিযানের একটি মিশন এবং ঐতিহাসিক এবং সুযোগের মহাসড়ক। কেন্দ্রীয় বাজেট সংস্কারের জন্য শক্তি যোগাবে এবং ভবিষ্যতের জন্য একটি রোডম্যাপ। আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছি। এই বাজেট আত্মনির্ভর ভারতের জন্য। বাজেটে ভারতের নারী শক্তির প্রতিফলন হয়েছে এবং জৈব ওষুধ ক্ষেত্রে বড় উৎসাহ দেবে। তো আজকে আমরা এই বাজেট সংক্রান্ত বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট ব্যক্তি। আমার একদম ডান দিকে রয়েছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, অর্থনৈতিক বিশেষজ্ঞ। শ্রীকুমার দা, আপনাকে স্বাগত। আমার পাশেই রয়েছেন আমার দীর্ঘদিনের সহকর্মী, আমার গুরু বলা যায়, অরূপ কালী, সাংবাদিক অরূপ কালী রয়েছেন। এবং আমার সঙ্গে আমাদের অনলাইনে রয়েছেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ। চন্দ্রশেখর দা, আপনাকেও স্বাগত। আমি প্রথমে এক এক করে আমাদের যারা অতিথি তাদের কাছ থেকে শুনে নেব যে এই বাজেট নিয়ে তারা কি বলছেন। আগে শ্রীকুমার দা, আপনি কিভাবে এই বাজেটটাকে দেখছেন? মানে স্পেসিফিক কোশ্চেন আছে না জেনারেল আছে? জেনারেল, আপনি আপনার মতন বলবেন। এই বাজেটটা দেখে আমার মনে হয়েছে, আমি বরাবরই বিশ্বাস করি প্রতি বছর তো বাজেট বলতে যে আপনি একটা দিশা দেবেন প্রতি বছর হয় না। বাজেট ইজ এ পিস অফ রিসিপিয়েন্ট পেমেন্টস হলে ইটস ওকে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই বাজেটটা, আপনি যখন বাজেট স্পিচ দিচ্ছিলেন মাননীয় অর্থমন্ত্রী, এবং ট্রেজারি বেঞ্চেও দেখেছেন একটা ফর্মাল ছোটোখাটো টেবিল চাপড়ানো হয়েছে। কিন্তু এই বাজেটটা আমার মনে হয়েছে উনিও বুঝেছেন কোথাও একটা দিশা হারিয়ে গিয়ে, যেমন হয় না আপনার হাতে টাকা আছে, আপনাকে রান্না করতে দিয়েছে, আপনি একটু হলুদ দিলেন, একটু পেঁয়াজ দিলেন, একটু রসুন দিলেন, এবার ছড়িয়ে দিলেন। এখানেও বিভিন্ন খাতে কিছু কিছু টাকা দেওয়া হয়, সেটা প্রতিবারই দেওয়া হয়।
কিন্তু এই বাজেটে যে একটা দিশা মানুষকে দেবে, ধরুন আমাদের এখন চ্যালেঞ্জটা কি? কর্মসংস্থান। এটা একটা আমি সারা ভারতের পরিপ্রেক্ষিতে বলছি, কর্মসংস্থান, বেকারত্ব একটা বড় জ্বালা। দুই হচ্ছে আমাদের যে গ্রোথ হচ্ছে, এবারেও 7% বলেছে বিকশিত ভারত, তো প্রতিবারই শুনছি, ঠিক আছে, ওটা থাক। এবং এই জায়গায় যেটা আমাদের ইনইকুয়ালিটি অফ ডিস্ট্রিবিউশন অফ ইনকামে, ইনইকুয়ালিটি ইন্ডেক্সটা যদি আপনি প্যান ওয়ার্ল্ডে দেখেন, সেইখানে আমরা কোথায় পিছিয়ে আছি। আপনার গ্রোথ বেড়েছে, কিন্তু সেইটা যদি 1% লোকের হাতে জমা পড়ে যায়, 70% ইনকাম, তাহলে আপনার ইকুয়াল ডিস্ট্রিবিউশনের জন্য কী করেছে, উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর টুডেজ বাদেস অ্যান্ড টুমরোস ইকোনমি। সো আমার মনে হয় এই জায়গায় কোনো দিশা দেয়নি, কোনো তথ্য দেয়নি। এবং এটা তো ভারত সরকারের বাজেট মানে সব রাজ্যকে নিয়ে, শুধু পশ্চিমবাংলাও নয়, আর শুধুমাত্র বিহার বা উড়িষ্যাকে নিয়েও নয়। কিন্তু এই বাজেটে যে একটা ব্যালেন্স রাখা, সেটার বরাবরই থাকা গেছে, ঠিক আছে, ইট ইজ এক্সপেক্টেড, বাংলার মানুষ জানে এটা হবে। কিন্তু সবচেয়ে বেশি যেটা লাগে, আপনি দেখবেন সোলারে 1000 কোটি টাকার ওপর বলে দিয়েছে। এই সোলারের প্রতি ইন্ডাস্ট্রি আদানি কন্ট্রোল করে, অর্থাৎ স্পেসিফিক ইন্ডাস্ট্রিয়ালিস্টকে বেস করে একজন বা দুজনের বেশি তো আমাদের কম্পিটিটার নেই, যেটা রঘুরাম রাজন রিসেন্ট একটা ইন্টারভিউ খুব ভালো বলেছে। তা সেইখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এই বাজেটে দেখুন, বিকশিত ভারত, আত্মনির্ভর ভারত, 19 থেকে শুনছি 2047 অবধি শুনতে হবে, এটা বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা শুনবো, কিন্তু এটা কবে অ্যাটেন্ড করবো, কবে আমরা আত্মনির্ভর ভারত হলো? এবং তারাই একটা ছোট্ট কথা, সমালোচনা করার জন্য নয়, স্বাধীনতার পর থেকে যেটা করা হয়নি, বাজেটে আপনার একটা অ্যাকশন থেকে রিপোর্ট থাকে, আরবারে আমরা এই বলেছিলাম, এই করতে পেরেছি, এই করতে পারিনি, না করতে পারার কারণ এই, বা এই টাকাগুলো এই রাজ্যকে দিয়েছিল, তারা খরচ করতে পারেনি, বা দেয়ার আর সো মেনি প্রবলেমস। এই জায়গাতে যদি না হয়, ধরুন 2-3 বছর আগে থেকে স্মার্ট সিটি হবে করে 100 টাকা হয়ে গেল, তারপর 1 বছর পর একটু ছিল, এখন কিন্তু ওইটার কোনো আর খবর নেই। তার মানে একটা ঘোষণা হচ্ছে, ঘোষণার পর হচ্ছে কি হচ্ছে না তো জানা যাচ্ছে না। সেটা তো আমরা বাজেট যখন অ্যানালিসিস হবে, বাজেট আলোচনা হয় বাজেটে পার্লামেন্টে, যে বুকসগুলো দেওয়া হয়, আমি আপনাকে বলি, হ্যাঁ। বাজেটে যে বুকসগুলো দেওয়া হয়, নোটস অন ক্লসেস থেকে মেমোরান্ডাম এক্সপ্লেনিং দ্য বাজেট, কারণ আমরাও আমাদের ফার্ম থেকে বাজেটের উপরে একটা বই বার করি, এখন কমে গেছে, তাই এইগুলো থাকে। আমি বাজেট মেটেরিয়ালের কথা বলছি। এই বাজেট মেটেরিয়ালের সাথে এবারে 16 ফিনান্স কমিশনের যে কথাটা, সেটা পেশ করেছেন, অ্যানেকচার 1, অ্যানেকচার 2 এ আছে। এবং সেইখানেও কিন্তু একইভাবে শেয়ারিং অফ ফিস, এই যে ফেডারেল স্ট্রাকচারে, এটা তো কেউ কারোর ঘর থেকে দিচ্ছে না। ধরুন আপনি কোনো একটা জিএসটিতে পেমেন্ট করছেন, তাতে লেখা থাকে 9% স্টেট, 9% সরকারের। এইটা একটা, এই যে বিভিন্ন ট্যাক্স হচ্ছে, এখানে ষষ্ঠ কমিশন বলেছে 41% হবে, এবং সেটা কেন্দ্র মেনে নিয়েছে, আগেও তাই ছিল, নতুনত্ব কিছু নেই। আমার মনে হচ্ছে এই যে চাকরি এবং ছুঁয়ে গেছে, কেন আমি বলছি, এই যে ছুঁয়ে যাওয়াটা আবার খুব মারাত্মক। এই যে বিদেশি আনডিসক্লোজ অ্যাসেট, যার জন্য ফরেন ব্ল্যাক মানি একটা তৈরি হয়েছিল, এবং কত ফরেন ব্ল্যাক মানি এসেছে ডিসক্লোজ করেছে, সেরকম কিছু হয়নি, কোনো ডিসক্লোজার নেই। এখানে অ্যামনেস্টি স্কিম কিন্তু ছোট ছোট ঢুকিয়ে দেওয়া হয়েছে, বড় করে বলা হয়নি। যেমন ফরেন অ্যাসেটস একটা থ্রেশহোল্ড লিমিট দিয়ে বলেছে, এইটা যদি তুমি দাও এই ট্যাক্স দিতে হবে, তোমার যদি এই সম্পদটাকে এই বলো, এই করেছে। আমি বলতে চাইছি, এই তিতবিদ ওই রান্না করতে গিয়ে 5 ফোড়নের মতো চারদিকে দিলে কিন্তু আজেরটা দিশা থাকে। একদম 2026-27 যে বাজেট শেষ করার পর উল্লেখযোগ্যভাবে কিন্তু শেয়ার বাজার সূচক পড়ে গেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ভাষণের পরই রবিবার এক ধাক্কায় সেন্সেক্স নেমেছে 1600 পয়েন্ট, পাশাপাশি নিফটি পড়েছে 480 পয়েন্ট। ফিউচারের ওপর এসটিটি 0.02% থেকে 0.05%, এবং অপশানের ওপর 0.1% থেকে 0.15% বৃদ্ধি পেয়েছে শেয়ার বাজারে। তো এইটা নিয়ে আমরা পরে আসবো। আমার সঙ্গে রয়েছেন, অনলাইনে রয়েছেন চন্দ্রশেখর বাগ, আইনজীবী। চন্দ্রশেখরদার কাছে আমি যাব, যে চন্দ্রশেখরদা, আপনি কিভাবে এই বাজেটটাকে দেখছেন, আপনি যদি একটু ব্যাখ্যা করেন। নমস্কার। দেখুন, আজকে আমরা যে বাজেটটা দেখলাম, একটা জিনিস যেটা আমার পূর্ববর্তী বক্তা অরূপবাবু যে কথাটা বলছিলেন, আমি তার সঙ্গে একটু দ্বিমত পোষণ করছি। একটা জিনিস যেটা বুঝতে হবে, কনজিকিউটিভলি 9th ইয়ার নির্মলা সীতারামন তার বাজেট পেশ করলেন। এখন দেখুন, একটা
প্রপোজিশন যখন থাকে বিকশিত ভারত, সেইটার প্রপোজিশনটায় পৌঁছতে গেলে আপনি একটা আজকে একটা কথা বলেই কালকে সেটা কি রেজাল্ট হলো সেটা জানতে গেলে সেই রেজাল্টটা জানতে পারা যায় না। এ তো পরীক্ষার ফল নয় যে আজকে কিরকম পরীক্ষা পড়াশোনা করলাম, কালকে পরীক্ষা দিলাম, রেজাল্টটা পাওয়া গেল। এটা একটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সেই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে যার ফলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে কতগুলো কনজিকিউটিভ যে প্রসিডিওর যেগুলো চলছে বা যে ডেভেলপমেন্ট যেগুলো হচ্ছে, সেইটার ভিত্তিতে এই যে বাজেটটা যেটা উনি পেশ করেছেন, সবথেকে গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হচ্ছে হেলথ সেক্টর, আয়ুর্বেদকে যেভাবে এখানে আনা হয়েছে যথেষ্ট, সেটা সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য এবং সেটাকে আরো মডিফাই করে গ্রহণ মানে সেটাকে আরো ইয়ে করার জন্য যাতে মানুষের কাছে পৌঁছয়, পৃথিবীর মানুষের কাছে আয়ুর্বেদকে, তার উপরে সেখানে তাদের একটা অ্যাসপেক্ট রয়েছে। আর একটা হচ্ছে নিমহ্যান্সের মতো একটা মানে এত বড় একটা ইনস্টিটিউশন যেটা শুধুমাত্র ব্যাঙ্গালোরে শুধু ছিল, সারা ভারতবর্ষের এত 140 কোটি মানুষের, যেখানে এই এই বাচ্চাদের ক্ষেত্রে কোন রকম স্নায়ুজাতীয় ইয়ে হলে সেখানেই যেতে হতো, এখন সেটা আমরা হাতের কাছে রাঁচিতে পাওয়া যাবে, আর একটা বোধহয় আসামে হচ্ছে, দুটো। তো হেলথ সেক্টরটা কিন্তু একটা মস্ত বড় আফটার পোস্ট কোভিড আমাদের সারা পৃথিবীর দেশ মানুষের কাছে ভারতবর্ষ সেই ভ্যাকসিনটা পৌঁছে দিয়েছে, এবং সেইটা পৌঁছে দিয়েছে সেই সময় যখন সারা পৃথিবীর মানুষ ভাবছিল যে সেই ভ্যাকসিন কোত্থেকে আসবে, কোত্থেকে পাওয়া যাবে। ভারতবর্ষ কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিকশিত ভারত, এই বিকশিত ভারতের এইটাই কিন্তু প্রজেকশন, এটা একটা লং টার্ম মানে সিস্টেম, যার ফলে সেটা দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, উনি যেটা বললেন যে ইমিডিয়েট রেজাল্ট বা ইমিডিয়েট যে কারণে আপনার শেয়ার বাজারে একটা ধস নেমেছে, আমরা সেটাও সেই খবরটাও পেয়েছি, কিন্তু তার কারণ কোনো চমক নেই। চমক দেওয়ার রাজনীতি করতে গেলে তো অন্যরকম রাজনীতি করতে হয়, যেটা আমরা মানে অনেক সময় যেটা দেখতে পাই, মানে আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা সেটা দেখি সব সময় চমকের কিছু, কিন্তু সেই চমক নয় যেটা মানে একটা একটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট করতে গেলে যেভাবে সেটা করার দরকার, সেই প্রসিডিওর এবং খুব ট্র্যাডিশনাল একটা ওয়েতে এই, এবং তার সঙ্গে সঙ্গে এই যে ধরুন যেমন ট্রেন যেগুলো রিসেন্টলি যে আসামের সঙ্গে কলকাতার এবং আরো কতগুলো অমৃত এক্সপ্রেস Corridor। সমস্ত হ্যাঁ। যেগুলো হয়েছে, হুম। তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের এই কি বলে ইয়ে থেকে যে ফ্রেট করিডোর একটা করার জন্য প্রস্তাব হয়েছে, হ্যাঁ। সুরাট অব্দি যাবে। হ্যাঁ। কি নাম এই এই জায়গাটা থেকে, হুগলির ওই ওই জায়গাটা থেকে তো ডানকুনি, হ্যাঁ। আরবানের বাজেট হুগলি ডানকুনি correct। থেকে গুজরাটের সুরাট পর্যন্ত। ওটা আরবানের বাজেট ডানকুনি হ্যাঁ। থেকে সুরাট অব্দি। হ্যাঁ। তো এখন আর একটা ব্যাপার হচ্ছে যে- বারাণসী টু শিলিগুড়ি রেল করিডোর। হ্যাঁ, রেল করিডোর। তো চমক রাজনীতি করতে গেলে তাহলে পশ্চিমবঙ্গে এক্ষুনি তাহলে এখানে ঘোষণা করার দরকার ছিল যখন এসেছিলেন প্রধানমন্ত্রী, যে কি বলে সিঙ্গুরে কারখানা হবে। হ্যাঁ। ব্যাপারটা তা না, চমক আমরা নয়। আমরা আমরা বাংলা নিয়ে আলোচনায় চন্দ্রশেখর দা, আমরা বাংলা নিয়ে আলোচনায় একটা পার্টি আসবো, তার আগে আপনাকে একটু পরে আসছি, আমি অরূপদার কাছে যাব। ওভারঅল এই বাজেটটা নিয়ে অরূপদা কিভাবে দেখছে? দেখো, বাজেট মানে আমাদের হয়তো অনেকের প্রত্যাশা ছিল, যেহেতু গতবার বিহারের ভোটের আগে যে বাজেট করা হয়েছিল সেখানে বিহারের জন্য অনেক প্রকল্পের ঘোষণা করা হয়েছিল, বিমানবন্দর থেকে শুরু করে সেচ প্রকল্পের প্রচুর, কোশি নদী সংস্কার নিয়ে প্রচুর প্রকল্প ঘোষণা করা হয়েছিল। তেমনি অনেকে হয়তো ভেবেছিল যেহেতু 5টা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে 2026-এর আর কিছুদিনের মধ্যে বিধানসভা ভোট আসবে, সেখানে হয়তো আর কি এই স্পেসিফিক আর কি রাজ্য স্পেসিফিক অনেক বরাদ্দ থাকবে, সেটাই অনেকে ভাবনা ছিল। কিন্তু সেরকমভাবে না হলেও আমার যেটা মনে হয়েছে, তুমি যদি বাংলার প্রসপেক্টে দেখো, আমি যেহেতু বাংলায় এটা নিয়ে ইতিমধ্যেই তুমি দেখো রাজনীতি শুরু হয়ে গেছে, বাংলা বঞ্চনা বা যেটা তৃণমূল তার ন্যারেটিভ নামাতে চাইছে। আমার ওভারঅল দেখে মনে হচ্ছে যে ধরো এবারের বাজেট গুরুত্বপূর্ণ কেন ছিল, বাজেট এবারে দুটো কারণে গুরুত্বপূর্ণ ছিল। হচ্ছে একটা, আমরা দেখছি যে আমেরিকার সঙ্গে দীর্ঘদিন ধরে
যে শুল্ক যুদ্ধ শুরু শুল্ক হয়েছে, যুদ্ধ, হ্যাঁ। এবং কোনো সময় বলছে 50%, কোনো সময় বলতে 100%, কি বলছেন ডোনাল্ড ট্রাম্প নানা রকম শুল্ক চাপানোর কথা বলছেন একদিকে। উল্টো দিকে আমরা দেখলাম যে কিছুদিন আগে তোমার এর সাথে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে এগ্রিমেন্টটা সাইন হলো, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, সেখানে বিভিন্ন জায়গায় সেক্ষেত্রে কিন্তু নজর ছিল যে কোন কোন জায়গাগুলো খুলে দেওয়া যায়, যে আগামী দিনে, হ্যাঁ যদিও সেখানে আমেরিকার কথা আসেনি, কিন্তু এটা ঠিকই আমেরিকার সারা পৃথিবীর উপর যে চাপ, সেটা সবাই তার মতো করে আর কি পথ বার করার চেষ্টা করছে। সেখানে ভারত এবং এর সঙ্গে যে এগ্রিমেন্ট হচ্ছে, তাতে ভারতীয় পণ্য যেমন আসবে, তেমনি ভারতীয় ওই পণ্য আর কি ভারতের বাজারও একাধিক ইউরোপিয়ান দেশের পণ্য সেখানে ঢুকবে, এবং যেখানে সবথেকে বড় জিনিস যেটা পড়াশোনা, চর্চা, গবেষণা, সেইগুলোরও একটা বিরাট জায়গা খুলে যাবে। এবারের তুমি যদি দেখো, সেই জায়গায় কিন্তু আর কি হায়ার এডুকেশনের ওপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে। আয়ুর্বেদিক চিকিৎসা হোক বা হায়ার এডুকেশনের অন্য জায়গায় হোক। এবার ধরো নতুন যেটা আমরা পরবর্তী প্রজন্ম কি দেখতে পারি, পরবর্তী প্রজন্ম এখন তো মোবাইলে ঢুকে গেছি, সব কন্টেন্ট ক্রিয়েটার, সেই কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য নতুন ল্যাব হোক, ফলে নতুন নতুন এভিনিউ খোলার চেষ্টা হচ্ছে, যে আগামী দিনের সরকারি চাকরি কমে আসছে বিপ্লব, প্রচুর আমরা দেখি সরকারি চাকরি দিনে দিনে কমছে। তো সেখানে সাধারণ মানুষ বা নানা রকম যাতে বহুমুখী যে সমস্ত কাজ, সেগুলো দেওয়ার যেমন চেষ্টা হয়েছে, উপরন্তু যেটা বারবার করে বলা হচ্ছে যে এবার নতুন কর্তব্য ভবন, যেখানে নতুন বাজেট পেশ হলো, আগামী দিনের একটা রূপরেখা দেওয়ার উনি চেষ্টা করছেন, যে আগামী ভারত 47 পর্যন্ত একটা জায়গা রয়েছে, যেখানে ভারত কোন জায়গায় যাবে সেটা রেখে একটা চেষ্টা করে। সেখানে ধরো স্মল স্কেল ইন্ডাস্ট্রি, তাদের জন্য তাদের জন্য বোধহয় কত 10,000 কোটি বোধহয় টাকা রাখা হয়েছে, তাদের ঋণ মুকুবের কথা বলা হয়েছে। যদি আয়করের কথা ভাবো, যে আয়করের গতবার যা ছাড় দিয়েছে, ইমিডিয়েট আয়করে ছাড়ার কোনো বিষয় ছিল না, কিন্তু তারা কর্পোরেটের জন্য নানা রকম যেটা বলেছেন, যে আয়কর ফাঁকি দিলে তাদের জেল বা জরিমানা হবে না এত টাকা দিলে। এবং সব থেকে আরেকটা যেটা দেখার ছিল, যে অপারেশন সিঁদুরের পর যে এখানে প্রতিরক্ষা ক্ষেত্রে আমাদের কি সেই বাজেটে কোন জায়গায় নিয়ে যেতে পারি। এবার ভারত এখন যে আত্মনির্ভর ভারত যেটা বলছে, যে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বা অন্যান্য যে সমস্ত সামরিক আমাদের সেগুলো বাইরেও এখন যেটা রপ্তানির দিকে ভারত যাচ্ছে। এবার দেখো আমি আবারও বললাম, যে যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকে হয়তো ভেবেছিল যে বিরাট কোনো প্রকল্প 4টে বা 5টা ঘোষণা হবে, সেটা কোনোভাবে না গিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা পরবর্তীকালে আলোচনায় আসবো, অনেকগুলো কিন্তু করেছে, এবং সেটা কতদূর আমরা লোকের কাছে নিয়ে যেতে পারে। একদম একদম। আগামী লোকসভা নির্বাচন 2029 সালে, 2024 থেকে 2029 আমরা দাঁড়িয়ে রয়েছি 2026। 2026-এ বেশ কিছু রাজ্যে ভোট রয়েছে, যাদের মধ্যে বলছিলাম বেঙ্গল, বাংলা, তামিলনাড়ু, কেরালা, পন্ডিচেরি এবং আসামে। এখানের মধ্যে বাংলা, তামিলনাড়ু এবং কেরল, এই 3টে রাজ্যে ক্ষমতায় নেই, ক্ষমতা আসার চেষ্টা হচ্ছে। তো এখন এই বাংলা, তামিলনাড়ু আর কেরল নিয়ে তাদের জন্য আলাদা কি করলো, সেগুলো নিয়ে আমরা আলোচনায় আসব। তার আগে আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার ফিরে আসছি এই আলোচনায়।